চৌধুরী সাইমা ফেরদৌস, আপনি তখন যে সাহসী ভূমিকায় আসলেন এবং আপনি যে কথা বললেন এবং দুটি লাইন আমি যদি বলি যে আমার ছাত্রের মুখ চেপে ধরার সাহস কে দিয়েছে আপনাদের, এটাও বললেন আপনি যে একটা স্বাধীন দেশে এত ভয়ে বাঁচবো কেন, একটা মারলে 10টা আসবো, 10টা মারলে লক্ষ্য আসবো। এটা তো কাঁদিয়েছে আমাদের। এই যে আপনি যে আসলেন, তখন আপনি কি চ্যালেঞ্জ ফেস করলেন? এবং শিক্ষাঙ্গনে তো আমরা দেখেছি সেখানেও রাজনীতি হয়েছে। শিক্ষক যারা প্রমোটেড ছিলেন, গুরুত্বপূর্ণ যা দায়িত্বে ছিলেন, ভিসি থেকে শুরু করে প্রো ভিসি, সবাই তো আপনার আওয়ামী লীগের পক্ষের লোক, তাদের সহায়ক ভূমিকায় ছিল। সেই জায়গা থেকে আপনি যে চ্যালেঞ্জটা নিলেন, আপনার শক্তির জায়গাটা একটু বুঝতে চাই। শক্তির জায়গাটা, ব্যাপারটা হচ্ছে গিয়ে সততার, ন্যায়ের, মানুষের সবার ভেতরেই কিন্তু আল্লাহ তাআলা সেই শক্তিটা দেন। সেই শক্তিটা সে নষ্ট করে কখন? তার যদি কারো কাছ থেকে কিছু পাওয়ার থাকে, তখন তার হারানোর ভয় থাকে। অন্যায়ের কাছে, একজন ফ্যাসিস্টের কাছে, একজন অলিগার্কের কাছে, একজন আপনি যদি বলেন যতভাবে স্বৈরাচার, স্বৈরতন্ত্র, তার কাছে তো আমার কিছু পাওয়ার ছিল না, আমার কিছু চাওয়ারও নাই, তাই আমার হারানোরও কিছু ছিল না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে আসলে প্রতিবাদের, আমি বরাবরই একজন প্রতিবাদী মানুষ, তার উপর আমি একজন শিক্ষক। আমি মনে করি যে মাতৃতুল্য বা পিতৃতুল্য না হলে একজন শিক্ষক হওয়া যায় না। আমি এখনও সেই জার্নিতে আছি। আমি কখনো মনে করি না, আমি যে সময়টায় বড় হয়েছি আমার শিক্ষকদেরকে আমি কিন্তু অভিভাবক হিসেবেই পেয়েছি। তারা ভীষণ কড়া ছিলেন, পড়ালেখা করাতেন, কিন্তু আমাদের গার্ডিয়ান ছিলেন। তো আপনি একজন বলেন যে আমরা মানুষ হিসেবে কিভাবে, যে বলেন একটা আরবান মিডল ক্লাস বা একটা সোসাইটি ডেভেলপ করেছিল, যারা সব কিছু দেখেও মুখ বন্ধ করে রাখা অভ্যাস হয়ে গেছিল, তাদের, আমি মিডল ক্লাসকে অতটা দোষ দিব না, তাদের জাতাকলটা তো অনেক বেশি, মুদ্রাস্ফীতি থেকে শুরু করে সব কিছুর জাতাকলের উপর তারা ছিল, প্রতিবাদী হওয়া তার জন্য অতটা সহজ ছিল না। আমি আপাত দৃষ্টিতে দেই যে আপনি যাদেরকে বললেন শিক্ষক, একটা বিশাল একটা জনগোষ্ঠী কিন্তু ততদিনে বহু আগে বিকিয়ে গেছে, মূল্যবোধকে একেবারে বেঁচে দিয়েছিল। তারা শিক্ষক তো দূরের কথা, তারা মানে জাতির বিবেক তৈরি করবে কি, তার বিবেক কোথায় জলাঞ্জলি দিয়েছিল, এটা আমরা নিজের চোখে দেখেছি। তো প্রতিবাদী মানুষ, এই জন্য বলছি যে আমার 2018 তো আপনারা জানেন যে আমার সেই সময়টা কিন্তু আরও অনেক বেশি কঠিন ছিল। 24-এর এই সময়টা যেটা হয়েছে, ততদিনে মানুষ কিন্তু, আপামর জনতা কিন্তু বিষিয়ে উঠেছে। আমরা জানতাম যে মাঠে নামলে মানুষ আছে, সেটা চিন্তা করে যে মাঠে নেমেছিলাম আমরা, সবাই মাঠে নেমেছে, সেটা চিন্তা করে কেউ মাঠে নামে নাই। কিন্তু 2018টা আরও অনেক বেশি কঠিন ছিল, যে সময় ইলেকশনের আগে আপনার যারাই প্রার্থী ছিল তাদেরকে বিনা মামলায়, গায়েবী মামলায় তাদেরকে জেলে নিয়ে যাওয়া এবং সেখানে রিমান্ড দাবি করা কিন্তু তখন এত সহজ ছিল না। আয়নাঘরের বাস্তবতাটা, ওটা আমি একদম মাঠে দাঁড়িয়ে দেখেছি। আমি বহু নেতাকর্মী, তখনই আমার প্রথম সম্পৃক্ততা, এবং সেইখানে কোর্টে একজন অ্যাটর্নি জেনারেল কিভাবে মিথ্যা সাক্ষ্য দেয়, আমার চোখে চোখ রাখতে তিনি পারেন। আমি একজন তখন সাধারণ মানুষ, একজন রাজনীতিবিদের সন্তান আমি, এবং আমি অন্যায় মেনে নেয় আমার পরিবার থেকে আমাকে কখনো শেখায় নাই। সো আমি ওই জবাব, একজন আইনজীবী না হয়ে সেই সময় হাইকোর্টে আমার কেউ কেস নিত না, সেটা লোয়ার কোর্টে বলেন, সেটা জুডিশিয়ারি সিস্টেমের কোল্যাপসটা আমি দেখেছি। এবং সেই সময় সেই 2018-তে প্রতিবাদ করার যে নেগেটিভ সাইডটা, সেটাকে আমি গৌরবের সাথে এখন বহন করি, এখন না, সবসময় বহন করেছি। তার কারণ হচ্ছে আমি প্রতিবাদ করেছি, এটা আমার আত্মমর্যাদার একটা অংশ। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সেটা আমার বেড়ে ওঠা, আমার পারিবারিক শিক্ষার একটা অত্যন্ত আমি বলবো শক্তিশালী একটা অংশ। সো যেটা হলো যে 2018 তো কোটা আন্দোলন তো আরও অনেক আগে, তারপরে তো আমি সেই বাস্তবতাও দেখেছি যে যখন ওদের আন্দোলন, বিভিন্ন সড়ক আন্দোলন, ভ্যাট আন্দোলনে যখনই আমার সাথে কোনো ছাত্রদেরকে দেখতো, তাদেরকে মারা হতো, তুলে নিয়ে যাওয়া হতো যে এটা তো বিএনপি ট্যাগ, এটা তো জামাতের ট্যাগ, এটা তো এই ট্যাগ, হিজাবের কারণে আমি জামাত, বাবার কারণে এইভাবে বিভিন্ন পলিটিক্যাল ট্যাগলাইন বিএনপি বা এটা আখ্যা দেয়া। তো এই যে অত্যাচারগুলা, তখন তো একা ভয়েস রেজ করে এসে গুটি কয় মানুষ তখন ভয়েস রেজ করতো। 24-এর সময়টা যেটা হয়েছে, 24-এর সময়টা আমার ছাত্রছাত্রীদের গায়ে হাত,
এন্ড আমি হয়তো বা আপনি যেটা বলেন ভয়ের কথা, আশঙ্কার কথা সব থাকে, চাকরি চলে যেত, আমি হয়তো মাথাটা নিচু করে, আমি কখনো আমার স্টুডেন্টদের সামনে মাথা নিচু করা শিক্ষক দাঁড়াতে পারে না। আমার প্রাপ্তি দেখেন, আমাদের রেজাল্ট ভালো ছিল, আমরা বিভিন্ন জায়গায় কিন্তু যেতে পারতাম, তাই না? যেখানে অর্থ আছে, বিত্ত আছে, ক্ষমতা আছে, বহু জায়গায় যাওয়া যেত। আমার বাবার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, আমি রাজনীতিতে আরও আগে, আমার যদি ক্ষমতার এত ইচ্ছা থাকতো ওখানেও যেতে পারতাম। কিন্তু আমি একজন শিক্ষক যখন হয়েছি, আমি শিক্ষক হওয়ার সেই আদর্শ, এখন আমি ক্লাসরুমে যখন দাঁড়াই, আমি মাথা উঁচু করে দাঁড়াই, ওটাই কিন্তু আমার জীবনের প্রাপ্তি। তো আমার কাছে মনে হচ্ছে আমার ছাত্রছাত্রীদেরকে মারছে, এইভাবে মারছে, আমি যদি আজকে চুপ থাকি, মানে আগে চুপ ছিলাম কেন, মাঝের টাইমটা চুপ থাকি নাই, কিন্তু আমার সম্পৃক্ততায় তাদেরকে ধরপাকড়টা বেশি হতো, যেটা আমরা সবাই জানি। তো সেখান থেকে কিছুটা স্টেপ ইনডাইরেক্টলি দেয়া, যে ঠিক আছে ফাইন, আমি যেহেতু তাদেরকে রক্ষা করতে পারবো না, আমার অংশগ্রহণে যদি তাদের অত্যাচার বেড়ে যায়, তো একটু পরোক্ষভাবে পেছনে চলে যাওয়া। কিন্তু এই 24-এর সময়টায় যেটা হলো, সেটাকে মেনে নে, আমি বলি মনুষ্যত্বকে আমার মেরে ফেলতে হতো। আমি ক্লাসরুমে, আমি হয়তো বা চাকরি বাঁচাতে পারতাম, গায়ের চামড়া বাঁচাতে পারতাম, কিন্তু আমি মানুষ হিসেবে মরে যেতাম। যেই মুহূর্তটায় ছাত্রলীগ, পেটোয়া বাহিনী তাদের গায়ে হাত তুললো, একটা মেয়ের ছবি, আমি বারবার বলি, আমি এটা মানতে পারি না, যে মেয়েটা মাথা নিচু করে আছে, রক্ত ইয়ে হচ্ছে, পেটোয়া বাহিনীকে, এবং সরকারি মহল থেকে বলছে যে ছাত্রলীগই যথেষ্ট। এটা কি একটা মগের মল্লুক? তখন আমার, তারও আগে থেকে আমার মনে হচ্ছিল যে মানে প্ল্যাকার্ডটা নিয়ে একাই দাঁড়িয়ে যাই। তো তারপরে তো মাঠে নামাটা, আপনারা, আমার কাছে মনে হতো ঘরে ফেরত আসলে অস্থির লাগতো, বরং রাজপথে যতক্ষণ ততক্ষণই শান্তি প্রশান্তি।